বেশ কয়েকদিন ধরে কলেরায় ভুগে মরে গেল জগা। কলেরার মরা ছোঁয়া নিষেধ, সৎকার করারও লোক পাওয়া যায় না। তার উপর জগা আবার ছিল ঠ্যাঙাড়ে ডাকাত। কত লোককে গাছের আড়ালে লুকিয়ে গামছার ডগায় ইঁট বেঁধে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে। মরার পরেও গাঁয়ের মানুষ ওর ধারে কাছে যেতে চাইত না। জগার বউ আগেই মরেছিল, বাড়িতে আর কেউ নেই, তাই ওই বাড়িতেই সে এমনি এমনি পড়ে রইল 2 দিন। শেষে যখন দুর্গন্ধে আর কেউ টিকতে পারছে না, তখন অনেক কষ্টে পাশের গ্রাম থেকে জনাচার এক যুবককে হাতে পায়ে ধরে নিয়ে আসা হলো সৎকারের জন্য। জোয়ান ছেলে, তারা সব রাজিও হলো এই কাজে, কিন্তু মুশকিল বাঁধালো প্রকৃতি। শ্মশানে নিয়ে আসার পর থেকে সে এমন বৃষ্টি শুরু হলো যে ওই বৃষ্টিতে আর মরা ধরে বসে থাকা যায় না। নিজের বাড়ির মরা হলে তবু না হয় লোকজন কিছু একটা করত, কিন্তু পরের বাড়ির মরা, তাও আবার একটা খুনে ডাকাতের মরা, কে আর কি করবে? এই অবস্থায় মরা ধরে বসে থাকা কি আর মুখের কথা নাকি? ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শ্মশানের ধারের 2টো তাল গাছে ঠোকাঠুকি লেগে যাচ্ছে প্রায়ই। যারা এসেছিল তারা কেউই আর বেশিক্ষণ মরা ধরে বসে থাকতে পারল না, পালিয়ে গেল। লোকে বলে শ্মশানে ফেলে রাখা মরার গায়ে বৃষ্টির জল লাগলে নাকি সে জেগে ওঠে। জগাও জেগে উঠল। জেগে উঠে নিজেকে যেন ঠিক চিনতে পারল না সে। কি বিশ্রী কদাকার একটা চেহারা। নিজের শরীরটার এমন অবস্থা দেখে যেন মাথায় রক্ত উঠে গেল। সারা শরীরে যেন কিসের একটা ভয়ঙ্কর জ্বালা। যা দেখছে তাই যেন মুখে পুড়ে নিতে ইচ্ছে করছে। সব কিছু যেন ছিঁড়ে খুঁড়ে খেয়ে নিতে ইচ্ছে করছে তার। জগা ছুটে গেল গ্রামের দিকে। বৃষ্টির জলে সারা গ্রাম ভিজে গেছে তখন, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু জগার যে প্রচণ্ড খিদে পাচ্ছে। একটা মস্ত ইঁদুর ঠিক কোন দিকে যাবে বুঝতে না পেরে এদিক ওদিক ছুটে পালাচ্ছিল। জগা ছুটে এসে খপ করে তাকে ধরে মুখে পুড়ে দিল। তবু যেন খিদেটা কিছুতে শান্ত হলো না, আর যেন মনে হচ্ছে বেড়ে গেল খিদেটা। সামনে একটা বাড়ি চোখে পড়ল। বৃষ্টির জলে খড়ের চাল যেন নুয়ে পড়ছে। সামনে তুলসী তলায় এই ঝড় বৃষ্টির মধ্যেও কুলুঙ্গিতে রাখা প্রদীপ আপ্রাণ যুদ্ধ করতে করতে জ্বলে আছে। জগা এসে দমাদম দরজায় ধাক্কা দিতে লাগলো। এমন আবহাওয়ায় সহজে কেউ বাড়ির দরজা খুলতে চায় না, কিন্তু বাড়ির বড় কর্তা হেমেন্দ্রবাবু ভাবলেন, কে জানে কেউ হয়তো এই ঝড় বৃষ্টির রাতে বাইরে বেরিয়ে বিপদে পড়ে আশ্রয় চাইছে। তাই বাড়ির মেয়ে বউদের বারণ সত্ত্বেও হেমেন্দ্রবাবু হ্যারিকেনটা নিয়ে বাইরে এলেন। আর কে পায় জগাকে? একটা আস্ত মানুষ। জগা প্রায় ঝাঁপিয়ে পড়ে টানতে টানতে নিয়ে চলল। মুহূর্তে গ্রামের মধ্যে যেন একটা তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হলো। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে গ্রামের মানুষ বেরিয়ে এলো। গ্রাম জুড়ে একটা আস্ত পিশাচ দাপিয়ে বেড়াচ্ছে, সেটা কি আর সহ্য করা যায় নাকি? কিন্তু এই পিশাচকে আটকাবে কি করে? পিশাচের গায়ে লাঠির বাড়ি পড়ছে না। মোটা মোটা লাঠি যেন তার কাছে তুলোর মতো হালকা। একটা পিশাচকে কাবু করা কি আর সাধারণ মানুষের কাজ? জল কাদা মাখা রাস্তা দিয়ে হেমেন্দ্রবাবুকে টানতে টানতে নিয়ে চলেছে জগা পিশাচ, আর পিছন পিছন সারা গ্রাম। ঠিক এমন সময় সকলে দেখল রাস্তার মাঝখানে একটা বিশাল আকারের ছায়ামূর্তি। বৃষ্টির জল লাগছে না সেই ছায়ামূর্তির গায়ে, যেন সম্মান দিয়ে সরে যাচ্ছে। এক হাতে মুঠি করে ধরল সেই পিশাচটার মুন্ডু। তারপর ঠিক কোথায় যে চলে গেল কেউ আর দেখতে পেল না। এই ছায়ামূর্তিকে বাবুইয়া গ্রামের মানুষ চেনে। গ্রাম যেখানে শুরু হচ্ছে ঠিক তার সামনে একটা বেলগাছ আছে। সেই বেলগাছেই থাকে একটা ছায়ামূর্তি, বাবুইয়া গ্রামের রক্ষক, বেলগাছের ব্রহ্মদৈত্য। বোলপুর থেকে মাইলখানেক ভেতরে বাবুইয়া গ্রাম। দুপাশে ধানি জমি, মাঝখান দিয়ে আল রাস্তা চলে গেছে। সেই আল রাস্তা ধরে এক পাল ছাগল সুরেলা গলায় ম্যাম্যা করে ডাকতে ডাকতে চলেছে। একেবারে একটা ছবির মতো দেখতে গ্রাম।
দু চোখ মেলে তাকালে একটা ফাঁকা ধান ক্ষেত, আর আকাশটাই বিশাল ধান ক্ষেত পার করে মিলে গেছে ওই বেলগাছের ওই পাড়ে। লোকে বলে ওই বেলগাছে নাকি এক ব্রহ্মদৈত্য থাকে, অনেকদিন ধরেই আছে সে। কোনোদিন কারো ক্ষতি করেছে কোনো, এমনটা খুব একটা শোনা যায় না। সবাই শুনেছে শুধু এই গাছে এক ব্রহ্মদৈত্য থাকে। এই গাছের বেল কেউ মাটিতে পড়তে দেখে না। পাকা পাকা বেল গাছে থাকা অবস্থায় আপনা থেকেই নেই হয়ে যায় শুধু। লোকে খুব একটা এই গাছের ধার কাছ মাড়ায় না, খানিকটা ভয়ে, খানিকটা শ্রদ্ধায়। লোকে বলে ব্রহ্মদৈত্য ভূত হলেও ঠিক ভূত নয়, খানিকটা ভূত আর খানিকটা দেবতা। ব্রহ্মদৈত্য দেবতা, হ্যাঁ, সেটা ভাবারও একটা কারণ আছে বই কি। লোকে বলে অনেককাল আগে এক রক্ত পিশাচ নাকি গ্রামে এসে উৎপাত শুরু করেছিল। রাতের বেলায় মানুষকে তার ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মেরে কেটে রক্ত খেত। শোনা যায় এই ব্রহ্মদৈত্যই নাকি কোনো এক মন্ত্র বলে সেই পিশাচকে বশ করে বেলগাছের তলায় লুকিয়ে রেখেছে। অবশ্য এসবই শোনা কথা, আসলে এসব ঘটেছিল অনেক কাল আগে। ইদানিং সেই ব্রহ্মদৈত্য কিংবা রক্তপিশাচ কাউকেই কেউ দেখেনি। এভাবেই বেলগাছের ব্রহ্মদৈত্য খানিকটা আছে খানিকটা নেই গোছের হয়ে থেকে গিয়েছিল বাবুইয়া গ্রামের এই বেলগাছে। কিন্তু এবার কি যে হলো। রথযাত্রা বাবুইয়া গ্রামের একটা বেশ বড় উৎসব। এখানকার রাধা মাধবের মন্দির থেকে রথ বার হয়ে যায় সেই বোলপুরের দিকে। কত মানুষ তালে তাল মিলিয়ে গান গাইতে গাইতে দুহাত তুলে নাচতে নাচতে রথের সাথে যায় তার ঠিক নেই। এই কয়েকটা দিন বাবুইয়া গ্রাম একেবারে গমগম করতে থাকে। দূর দূর থেকে গ্রাম থেকে এখানে রথ দেখতে আসে, রথের মেলা বসে, সেখানে যাত্রাপালা হয়। আর এই রাধা মাধব মন্দিরের রথ তৈরি করে করিম চাচা। এটা ঠিক আজকের নিয়ম নয়। এই রাধা মাধব মন্দির প্রায় 100 বছরের পুরনো। এখানকার জমিদার মাধবেন্দ্র মজুমদার এই মন্দির করেছিলেন, আর করিম চাচার পূর্বপুরুষ নাদিম শেখের হাতের কাজ দেখে তাকেই এই মন্দিরের রথ বানাবার ভার দিয়েছিলেন। এইভাবেই নিয়মটা চলে আসছে। নাদিম শেখের ছেলে তার ছেলে তার ছেলে করে এখন এই ভার এসেছে করিম চাচার উপর। সেই 20 বছর থেকে কাজ শুরু করেছিল করিম চাচা। এখন বয়স প্রায় 50-এর গোড়ায়। আষাঢ় মাস পড়ার সাথে সাথে মন্দিরের লোকজন করিম চাচার বাড়ি এসে তাড়া দিতে শুরু করে। করিম চাচার বয়স হয়েছে, এখন আর আগের মতো তাড়াহুড়ো করে কাজ করতে পারে না সে। তাই এবার চাচা জ্যৈষ্ঠী মাস পড়ার আগে থেকেই কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎই একদিন মন্দিরের পুরোহিত মশাই করিম চাচার বাড়ির উঠোনে দাঁড়িয়ে বললেন, ভাই, এবার ব্যাপারটা একটু অন্যরকম হবে। করিম চাচা প্রথমটাই ঠিক বুঝতে পারল না। অন্যরকম হবে মানে? রথের নকশা কি অন্য রকম কিছু করার কথা ভাবছেন? তবে ঠিক আছে, আমি তো এখন শুধু কাঠামোটাই করছি। আপনি বরং নতুন নকশাখান পাঠিয়ে দিবেন, আমি করে দিব। না হে, এবার আর তোমাকে রথ বানাতে হবে না। করিম চাচা ঘাবড়ে গেল প্রথমটায়। মন্দিরে কি তবে কোনো অঘটন হয়েছে নাকি? সে যেবার করোনার সময় লোকজনের বাইরে বের হওয়া মানা ছিল, সে বছর মন্দিরের রথ বের হয়নি। আগে মানুষের প্রাণ, তারপর তো রথ। মানুষ থাকলে তবেই তো ভগবান থাকবেন। তবে কি আবার সেরকম কিছু? করিম চাচা কোনো কথা না বলে হাঁ করে চেয়ে রইল। কি যে বলবে ঠিক বুঝতে পারল না। পুরোহিত মশাইও এদিক ওদিক তাকাচ্ছেন, কি করে যে আসল কথাটা বলবেন তিনিও ঠিক বুঝতে পারছেন না। করিম চাচা আস্তে আস্তে বলল, কিছু কি হইছে? আসলে করিম মিয়া, এবার মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে অন্য একজনকে দিয়ে রথ বানাবে। কেন, কি হলো? আমি কি কিছু ভুল করছি নাকি? সেই কোন যুগ থেকে আমার বাপ দাদা পরদাদার আমল থেকে আমাদের 4-5 পুরুষ মন্দিরে রথ বানাচ্ছে। তাহলে হঠাৎ এ বছর কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই? মানে কি ব্যাপার কি বলি বলো তো ভাই, মানে বাবুরা কেউ চান না আর কি। এর বেশি তো কিছু বলতে পারবো না, আমি জানিও না বিশেষ। দেখো করিম মিয়া, তোমার হাতের কাজ ভালো, মন্দিরের কাজটা না পেলেও তোমার তো আর কাজের অভাব নেই কোনো। তাহলে আর এই ব্যাপারটা নিয়ে ভেবো না, রথের কাজটা বাদ দাও। এবার তুমি বরং অন্য কাজে মন দাও। করিম মিয়া এখনও হাঁ করে তাকিয়ে আছে। রথের এই সময়টা সে আর অন্য কোনো কাজ নেয় না।
এবছর অনেক অনেক টাকার বায়না নিয়ে এসেছিল। করিম মিয়া সবগুলোকেই ফেরত পাঠিয়ে দিয়েছেন। মন্দিরের কাজ তো আগে করতে হবে, তাই না? মন্দিরের কাজ না দিয়ে অন্য কাজ কি করে করা যেতে পারে? করিম মিয়া কিছুই বলতে পারছে না মুখ ফুটে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন। কেন? কি হলো হঠাৎ করে? তার কি কোথাও ভুল হয়েছে? সে যেমন ফ্যালফ্যাল করে চেয়েছিল তেমনই ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পুরোহিত মশাই একটা বেশ লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, যাই হোক কর্মিয়া, আমি চললাম তাহলে। তুমি কিছু চিন্তা করো না, তুমি ঠিক অন্য কাজ পেয়ে যাবে। সেটা করিম মিয়াও খুব ভালো করে জানে, কিন্তু তাই বলে এত দিনকার একটা অভ্যাস এভাবে বিনা কারণে ছেড়ে দিতে হবে, করিম মিয়া ব্যাপারটা ঠিক মেনে নিতে পারল না। কি জানি কি হলো করিম মিয়ার, কোনো কাজে মন বসছে না। সব জিনিস ভুলে যেতে শুরু করলো। তার মধ্যে এবার আষাঢ় মাসে সেরকম একটা বৃষ্টিও হচ্ছে না বাবুইয়া গ্রামে। আসলে জ্যৈষ্ঠ মাসে এত বৃষ্টি হয়েছে, আকাশে মেঘেদের ট্যাঙ্কির জল বোধহয় সব শেষ হয়ে গিয়েছে। এত গরম আষাঢ় মাসে এর আগে কোনোদিন পড়েনি। এদিকে করিম মিয়া না জানি কি ব্যামো ধরেছে, সে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সারাদিন রোদের মধ্যে গ্রামের এমাথা থেকে ওমাথা এমনি এমনি ঘুরে বেড়ায়। এভাবেই একদিন ধমাস করে আছাড় খেয়ে পড়ল ওই বেলগাছের তলায়। সেই যে পড়ল, আর উঠল না। ব্যাপারটা নিয়ে অবশ্য তেমন কেউ কিছু বলল না। এবারের রথ তৈরি করতে করিম চাচাকে কেন যে ডাকা হলো না সে কথাও কেউ জিজ্ঞাসা করল না। নতুন রথ হলো। রথের আগে দিন দুয়েক আগেই সে রথ এনে মন্দিরে রাখা হলো। কিন্তু সে কি এক অবাক কাণ্ড! পরদিন সকালে দেখা গেল মন্দিরের উঠোনে রথটা 4 টুকরো হয়ে পড়ে আছে। কি যে হলো কেউ কিছু বুঝতে পারছে না। আর মাত্র 2 দিন বাকি আছে। বাবুইয়া গ্রামের মানুষ সারাটা বছর বসে থাকে এই দিনটার জন্য। যারা রথটা বানিয়েছিল তারা এগিয়ে এসে বলল, মন্দিরের অছি পরিষদও আলাদা করে টাকা পয়সা খরচ করলে নতুন রথ বানাবার জন্য। কিন্তু সকলের মনেই কেমন যেন একটা খটকা লেগে রইল। এমনি এমনি কোনো কারণ ছাড়া রথ এমন ভেঙে 4 টুকরো হয়ে গেল। যাদের কাছে এবার রথ বানাবার অর্ডার ছিল সেই বংশীর দল একেবারে উঠে পড়ে লাগলো। আরও 2-4 জনকে কাজে লাগানো হলো। সারাদিন শুধু কাঠ কাটার আর ঘষার আওয়াজ শোনা যাচ্ছে। দিন শেষ হয়ে গেল, রাত এসে গেল, তবুও যে কাজের কামাই নেই। সেদিন রাতেও সবাই একসাথে বসে কাজ করছে, কারো মুখে কোনো কথা নেই। কথা বললেই সময় নষ্ট। প্রায় মাঝরাতের দিকে একটু ক্লান্তি এসে গিয়েছিল বংশীর। একটানা এইভাবে কাজ করা যায় নাকি? তাই একটু গা হাতে ঝাড়া মেরে বংশী উঠে দাঁড়ালো একবার। নিজের দলের লোকেদের দিকে তাকিয়ে বলল, সব মধ্যে কাজ কর, কাল রাতের মধ্যেই যেন সব কাজ শেষ হয়ে যায়। 2 বার হাতটা মাথার উপর তুলে একটু নাড়া দিল বংশী। তারপর একটা বিড়ি ধরালো। উফ, কি শান্তি! 2 বার বিড়িতে সুখ টান দিতেই যেন মনটা বেশ শান্তি পাচ্ছে। বংশী হাঁ করে তাজা হাওয়া খানিকটা নিল। তারপর শান্তিতে আবার 2টো সুখ টান দিতে যাবে, অমনি কি থেকে যেন কি হয়ে গেল। বিড়ির আগুনের ফুলকি কিভাবে যেন ছিটকে এসে লাগলো ধুতিতে, আর তারপরই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। 1 নিমেষের মধ্যে পুড়ে শেষ হয়ে গেল বংশী। বংশীর লোকেরা ওইখানেই বসে রইল, কেউ কিছুই করতে পারল না। রাত তখনও বাকি কিছুটা। মুহূর্তে এই খবরটা ছড়িয়ে গেল সারা গ্রামে। এতদিন কানাঘুষো খবরটা ছিল, এবার যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবরটা। করিম চাচার মৃত্যু, আর তারপরেই রথটা ওইভাবে ভেঙে গেল, আর আজ বংশী ওইভাবে পুড়ে মরে গেল। এসব ওই করিম মিয়ার বাড়ির কারো ষড়যন্ত্র নয় তো? করিম চাচা মরে গেছে তো কি হয়েছে, তার ছেলে গফুর তো রয়েছে। ব্যাপারটা মাথায় আসতেই যেন মাথায় রক্ত চড়ে উঠল সকলের। ওই রাতেই সবাই লাঠি সোটা নিয়ে গফুরের বাড়ি চড়াও হলো। কিন্তু গফুরের বাড়ি যাওয়া শেষ পর্যন্ত আর কারোরই হলো না। ঠিক তার বাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে আছে, একটা বিভৎস কদাকার দেখতে প্রেত। যেন কতদিন ধরে ক্ষুধার্ত রয়েছে সে। মুখ দিয়ে তার টপ টপ করে লালা পড়ছে। সারা শরীরের চামড়া ঝুলে পড়েছে। চোখের সামনে এতগুলো মানুষ দেখে সে যেন আনন্দে লাফিয়ে উঠল।
বাবুইয়া গ্রামের মানুষ এমন বিভৎস দেখতে প্রেতকে আগে কখনো দেখেনি। তাদের বোধ হয় বিপদটা ঠিকমতো বুঝতে কিছুটা সময় লাগলো। ভেবেছিল হাতের মশাল কিংবা লাঠিটা দেখালে হয়তো পালিয়ে যাবে পিশাচটা, কিন্তু এ পিশাচের যে কিছুতেই ভয় নেই। মানুষ ভয় করে মৃত্যুকে, মরে গেলে আর কিসের ভয়? তার উপর বহুকাল ধরে তাকে ওই ব্রহ্মদৈত্য বেলগাছের তলায় লুকিয়ে রেখেছিল। এতদিন ধরে মাটির অন্ধকারে থেকে সে চিৎকার করেছে, কিন্তু তার চিৎকার কেউ শুনতেও পায়নি, আর তার কোনো খাবারও জোটেনি। আজ যে কি হলো কে জানে, ওই ব্রহ্মদৈত্য নিজেই তাকে মাটির নিচের অন্ধকার থেকে টেনে বার করে এনেছে। আজ এই গ্রাম তার, আজ এখানে কেউ বাঁচতে পারবে না। এক মুহূর্তের মধ্যে যেন সেই স্বপ্নের মতো গ্রামটা তছনছ হয়ে গেল। যারা পারলো পালালো, আর যারা পারলো না তাদের শুধু হাড় গোড় পড়ে রইল। পরদিন সকালে একেবারে থমথমে পরিবেশ গ্রামে। কাল রথ, অন্য সময় কত আনন্দ হয় এই সময়টায়। এবার যে জগন্নাথ দেবের কি ইচ্ছে সে তিনিই জানেন। একটা রাতের মধ্যে অর্ধেক গ্রাম শেষ হয়ে গিয়েছে। গ্রামের অর্ধেক বাড়িতে কান পাতলেই কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। মোড়ল মশাই গম্ভীর গলায় বললেন, এই বাপ দাদাদের কাছে গল্প শুনেছিলাম, কোনো এক কলেরা রোগী নাকি পিশাচ হয়ে মানুষ খেতে এসেছিল। বেলগাছের ব্রহ্মদৈত্যী বাঁচিয়েছিল সেবেলা। তাহলে এবার কি হলো? পুরোহিত মশাই ভুরু কুঁচকে বললেন, ব্রহ্মদৈত্য খুব পুণ্যবান ভূত শুনেছি, অকারণে কারো ক্ষতি করে না। এতকাল ধরে যে পিশাচকে তিনি আটকে রাখলেন তাকে এমনি করে ছেড়ে দিলেন কেন, কিছুই বুঝতে পারছি না। কালকে রথ কি তবে হবে না? এ যে বড় অমঙ্গলের ব্যাপার। একবারটি ওই বেলগাছের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে হয় না? যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। কাল রথ শুধু তো বাবুইয়া গ্রাম নয়, আশেপাশের গ্রাম এমনকি শহর থেকে অনেকেই উৎসব দেখতে আসে। তারা যদি এসে শুনে এবারে রথ হবে না, তবে তো সকলের কাছে একেবারে নাক কাটা যাবে। গ্রামের বেশ কয়েকজন, মোড়ল মশাই, পুরোহিত মশাই, সবাই এসে দাঁড়ালো বেলগাছের ওই তলায়। এই সকালবেলাতেও জায়গাটা কেমন যেন ছমছম করছে। মনে হচ্ছে গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়ছে। মনে হচ্ছে কে যেন খুব চাপা গম্ভীর স্বরে সকলকে চলে যেতে বলছে। এ গাছে আজ পর্যন্ত কেউ পাকা বেল দেখেনি। বেলে পাক ধরলেই সেই বেল গাছে থাকা অবস্থাতেই নেই হয়ে যেত। কিন্তু কি যে হলো, এবার গাছে বেশ কয়েকটা পাকা বেল ধরে আছে, যেন কেউ ইচ্ছে করেই ওই বেল ছুঁয়েও দেখেনি। পুরোহিত মশাই হাত জোর করে বেলগাছের দিকে তাকিয়ে বললেন, হে আমাদের বাবুইয়া গ্রামের ব্রহ্মদৈত্য, আমার বাবার কাছ থেকে শুনে আসছি আপনিই নাকি আমাদের গ্রামকে রক্ষা করেন সমস্ত আপদ বিপদ থেকে। তাহলে আজ কি হলো? আপনার কি তবে মুক্তি হয়ে গেছে? আপনি কি তবে চলে গেছেন এই বেলগাছ ছেড়ে? আমরা কি তবে অনাথ হয়ে গেলাম? যে পিশাচকে আপনি লুকিয়ে রেখেছিলেন এই বেলগাছের তলায়, সে কি তবে ছাড়া পেয়ে গেছে? পুরোহিত মশাইয়ের কথাগুলো বেলগাছে ধাক্কা খেয়ে আবার যেন তার কাছেই ফিরে এলো। কোনো উত্তর এলো না, কিন্তু গাছের পাতাগুলো আবার জোরে জোরে নড়তে লাগলো। মোড়ল মশাই এগিয়ে এসে বললেন, না হে ঠাকুর মশাই, ব্রহ্মদৈত্য এখানেই আছেন। মুক্তি তিনি পাননি, কিন্তু কোনো কারণে বোধহয় আমাদের ওপর রুষ্ট হয়েছেন। উনি মনে হয় আমাদের সাহায্য করবেন না। মোড়ল মশাইয়ের কথা শেষ হতে না হতেই গাছের পিছন থেকে একটা ভীষণ ভয়ঙ্কর হুঙ্কার শোনা গেল। না, ওই ব্রহ্মদৈত্য আর তোদের সাহায্য করবে না। তিনি নিজে আমাকে মাটির অন্ধকার থেকে মুক্ত করে দিয়েছে। আমি এখন মুক্ত। আমি এখন তোদের ধরবো আর খাবো। কাল রাতের সেই ভয়ঙ্কর বিভীষিকা আবার সকলের সামনে এলো। খিদে পেয়েছে আমার, ভয়ঙ্কর খিদে। সকলকে আমি শেষ করে দেব, তোদের কাউকে ছাড়বো না। আজকের এই সকালে দিনের আলোয় সেই ভয়ঙ্কর পিশাচকে যেন আরো ভয়ঙ্কর দেখতে লাগছে। যে যেদিকে পারছে ছুটে পালালো। মোড়ল মশাই বৃদ্ধ মানুষ ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। শুধু কয়েকটা মুহূর্ত মাত্র ওই ভয়ঙ্কর পিশাচটা লোকটার একটা পা ধরে টেনে নিয়ে চলে গেল গাছের আড়ালে। এবছর যে আর রথ হবে না সেটা মোটামুটি বাবুইয়া গ্রামের লোক বুঝে গেছে। মাটির তলা থেকে পিশাচ উঠে এসেছে,
এই ভয়ঙ্কর বিপদ থেকে বাবুইয়া গ্রামকে কে রক্ষা করবে? কি যে করলেন না আপনি বিডিও স্যার! রথের মেলায় হ্যানা রে ত্যানা রে, মাটির পুতুল, শান্তিনিকেতনী ব্যাগ, না জানি আরো কত কি রাখলেন। আর এদিকে যেটা না হলে রথের মেলা ঠিক রথের মেলা লাগে না, তার কোনো ব্যবস্থাই করলেন না। আপনাকে না আমি আর মানুষ করতে পারলাম না। মিত্তির মশাইয়ের কথা শুনে আমি খানিকটা ঘাবড়ে গেলাম। আমি যে কি এমন অমানুষের মতো কাজ করলাম সেটা যে কিছুতেই ধরতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, কি আবার ভুল করলাম? এই বাড়ি তো প্রথম জামতলায় রথের মেলা হচ্ছে, মোটামুটি সব রকম স্টলই তো রাখা হয়েছে, শুধু নাগরদোলাখানা রাখিনি। মাসিমা বললেন নাগরদোলা দেখলে আপনি নাকি নিজেকে সামলাতে পারেন না, তারপর এই বয়সে নাগরদোলা চেপে আপনার যদি বারবার মাথা ঘোরে কিংবা হার্ট অ্যাটাক হয়, তখন তো আমাকে খুনের দায়ে হাজতে যেতে হবে, তাই না? মিত্তির মশাই আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, ফাজলামি হচ্ছে, আমার সাথে ফাজলামি হচ্ছে। হ্যাঁ, আমি নাগরদোলা চাপবো? আরে পাঁপড় কোথায়? পাঁপড় ভাজা ছাড়া রথের মেলা জমে নাকি? হ্যাঁ, আমাকে কিছুক্ষণ চুপ করতে হলো। ঠিকই বলেছেন মিত্তির মশাই, আসল ব্যাপারটা হলো পাঁপড় ভাজা জিনিসটা না আমার ঠিক ভালো লাগে না। আর তার চেয়েও বড় কথা হলো এটা যে কেন কিনে খাই সেটা আমার মাথায় ঢোকে না। এটা তো ওই ধনেপাতার মতো ফ্রিতেই পাওয়া যায়, আর এই রথের মেলাতেই যে কেন এই পাঁপড় ভাজা কিনে খেতে হবে সেটাও বুঝি না। রথের মেলার সাথে যে পাঁপড়ের কি সম্পর্ক সেটা কারো জানা থাকলে একটু বলবেন তো। মিত্তির মশাই তখনও আমার দিকে কটমট করে তাকিয়ে রয়েছেন। ওনাকে তো আর এসব কথা বলতে পারি না। যাই হোক, নিজের দোষ স্বীকার করে নিয়ে বললাম, না তাই তো, সত্যিই ভুল হয়ে গেছে। পাঁপড় ভাজার স্টল তো একটা লাগবেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বরং কালুকে বলে দিচ্ছি, ও না হয় চাটা দেখার সাথে কয়েকটা পাঁপড়ও ভেজে দেবে। মিত্তির মশাই দেখলাম মুখ গোঁজ করে বসে রইলেন। মনে হলো না আমার কথাটা সেরকম একটা পছন্দ হয়েছে বলে। আসলে চা জিনিসটা এমনি যে একটু মন দিয়ে না করলে ব্যাপারটা ঠিক জমে না। একটু বেশি ফুটে গেলে এমন কষা হয়ে যাবে যে মুখে তোলা যাবে না, আর ঠিক মতো না ফুটলে আবার পানসে হয়ে যাবে। আবার ওদিকে পাঁপড় তো গরম তেলে ছাড়লেই সে রেডি হয়ে যায়। এখন বেচারা কালু সেরকম ভিড় যখন হবে তখন দুটো কাজ একসাথে যে কি করে সামলাবে কে জানে। যাকগে, আপাতত আমার হাতে কালু ছাড়া আর কোনো উপায় নেই। ওকেই বরং বলবো ওর চায়ের উনুনের পাশে আরেকটা উনুন বসিয়ে তার উপর একটা কড়াই বসিয়ে দিতে। এইসব ভাবতে ভাবতে এগোচ্ছিলাম, হঠাৎ মনে হলো যেন মাটি ফুঁড়ে একটা লোক উদয় হলো। মাথার চুল ঝাঁকড়া, একটা চোখ প্রায় ঢেকে গেছে, গালে প্রায় ৩-৪ দিনের না কাটা দাড়ি। গায়ের জামাটা কতদিন যে সাবান জলের মুখ দর্শন করেনি কে জানে। দাঁতগুলো পর্যন্ত হলুদ, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। লোকটা এমনভাবে প্রায় গায়ের ওপর পড়েছিল যে আমি প্রায় হাত 5 দূরে ছিটকে সরে গিয়ে প্রায় আর্তনাদ করে বলে উঠলাম, আরে এটা কে? আমি অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখলাম ভেদু আসছে একটু দূর থেকে। মিত্তির মশাইরা সবাই দাঁড়িয়েছিলেন সামনে। লোকটা তীর বেগে প্রায় সকলকে ধাক্কা মেরে এগিয়ে গেল ভেদুর দিকে। চারদিকে একটা আরে আরে ধ্বনি শোনা গেল। লোকটা সব ছেড়ে প্রায় খ্যাপা ষাঁড়ের মতো তীর বেগে ভেদুর কাছে গিয়ে শটান মাটিতে পড়ে গেল একেবারে। দুহাত দিয়ে ভেদুর দুপা জড়িয়ে একেবারে ভেউ ভেউ করে কান্না জুড়ে দিল প্রায়। আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম। ভেদুর অবস্থাও অনেকটা আমার মতোই। তীর বেগে পিছনে কয়েক হাত সরে গিয়ে সে চিৎকার করে উঠল, জয় বম তারক বম, জয় বম। কি হয়েছে? এটাকে? আর এই প্রশ্নটা তো আমাদেরও। মিত্তির মশাই এগিয়ে গেলেন ছেলেটার দিকে। কয়েক পা এগিয়ে আবার বোধহয় তার গায়ের গন্ধে আবার কয়েক পা পিছিয়ে গিয়ে বললেন, এই বাছা, তুমি কোথা থেকে উদয় হলে? একটু খোলসা করে বলো দেখিনি। লোকটা এবার ভেদুর পা ছেড়ে রাস্তার মধ্যে ওই ধুলো কাদার মধ্যেই ধপ করে বসে পড়ল। তারপর হাত পা নেড়ে সে এক বিচিত্র ভঙ্গিতে বলতে শুরু করলো, আগে আমার নাম রৌদ্রকান্ত ভট্টাচার্য, নিবাস দত্তপুকুর। আমার পিতার নাম শ্রী কালীকান্ত ভট্টাচার্য। আমার মাতামহের নাম। শ্রাদ্ধের কাজ হবে নাকি? আমার বাবা, তার বাবা, এই আবার কি ঝকমারি? ব্যাপারখানা কি? মানে কি চাইটা কি এর?
চৌধুরী মশাই হাসতে হাসতে বললেন, বেশ ভালো, কিন্তু বাবা অত কিছুর দরকার নেই। তোমার পিতা, তার পিতা, না না, ওনাদের আবার খামোখা কষ্ট দেওয়া কেন? তোমার নাম খানাই যথেষ্ট। আহা, কি নাম! রৌদ্র আবার কান্ত। তা বাবা, ভেদুকে তোমার ঠিক কোন কাজে লাগবে বাবা? হ্যাঁ, ঘুমতে ধরেছে? লোকটা তার সেই হলদেটে বিশ্রী দাঁত বের করে একেবারে কান এঁটো করা হাসি হেসে বলল, আগে না না, আমি ভূত ধরবো ভেদুগুনিনের মতো। আমি ভেদুগুনিনের চেলা হব। খানিকক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করে সকলে একসাথে হেসে উঠলাম। মিত্তির মশাই বললেন, তাই তো, ব্যাপারটা তো ভেবে দেখিনি কখনো। আমাদের ভেদুর তো একজন চেলা থাকা দরকার। চেলা না হলে ব্যাপারটা ঠিক যেন মানাচ্ছিল না এতদিন। সবাই খুশি, কিন্তু ভেদু অত্যন্ত বিরক্ত হয়ে ডান হাতটা মাথার উপর তুলে বলল, সে এক অদ্ভুত দৃশ্য। ভেদু হাঁটছে আর তার পিছন পিছন লোকটা মাটিতে শুয়ে পড়ে গড়াতে গড়াতে চলেছে। সকলে হাসছিল বটে, তবে আমার বড্ড মায়া হলো। মিত্তির মশাই ঠিকই বলেছে, ভেদুকে এখন প্রায়ই এখানে সেখানে যেতে হচ্ছে। আর তার আগের মতো ভেদুর পেছন পেছন দৌড়াতে পারি না। আর দৌড়ালেও আমি তো আর সেভাবে ভেদুর খেয়াল রাখতে পারি না। ভেদুর সব সময় খেয়াল রাখার জন্য একজনকে দরকার। কিন্তু ভেদু যে এর দিকে ফিরেও তাকাচ্ছে না। মনে হয় আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। আমি মাটি থেকে লোকটাকে টেনে তুললাম। আরে ঠিক আছে, ভেদুর চেলা পরে হবে, আগে স্নান টান করো তারপর। লোকটা আস্ত একটা পাগল আমার হাত ছাড়িয়ে আবার ভেদুর পায়ে ঝাঁপিয়ে পড়ল। আমি কিছু জানি না, আমি কিছু করব না, আগে ভেদুগুনিনের চেলা হব। আমাদের কারোর দ্বারা যে লোকটাকে বাগে আনা যাবে না সেটা বোধহয় ভেদু বুঝেছিল। তাই আবার তার বাজখাই গলায় চিৎকার করে উঠল, চুপ, যা এখান থেকে, যা স্নান করে আয়, যা। লোকটা এবার পোঁ পা দৌড় দিল। ঠিক কোন নদীতে ডুব দিতে গেল সেটা বলতে পারবো না। লোকটার কাণ্ড দেখে আমরা আবার সবাই হেসে উঠলাম। হাসতে হাসতেই ভেদুকে বললাম, আরে আহারে, অহমন করে ধমক দিতে হয় নাকি? আহারে, তোমায় কত ভক্তি শ্রদ্ধা করে, বেচারা এসেছে তোমার চেলা হতে। ও ভিডিও স্যার, আপনিও না, কি যে বলেন। ভেদু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দেখলাম সামনে বেশ কয়েকজন কাকে যেন খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে। ভেদু এক দৃষ্টে তাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভদ্রলোকদের দেখেই বোঝা যাচ্ছে ওনারা বেশ বিপদে পড়েই এখানে এসেছেন। ভেদু এগিয়ে গেল ওদের দিকে। আমি ভেদুগুনিন। এত বছর পরে এই পিশাচ জেগে উঠল কেন? ভদ্রলোকেরা এসেছিলেন বাবুইয়া গ্রাম থেকে। কাল রথ, অথচ আজই কি এক ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে সেখানে। ভেদুর প্রশ্নের উত্তরে সকলে মুখ চাওয়াচাই করল। গ্রামের পুরোহিত মশাই বললেন, সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ আমাদের গ্রামের রক্ষক বেলগাছের ব্রহ্মদৈত্য কেন যে রুষ্ট হলেন, আর কেন যে আমাদের মাথার উপর থেকে হাত তুলে নিলেন, বুঝতে পারলাম না। মিত্তির মশাই মাথা ঝুঁকিয়ে বললেন, কাল রথ, হাতে পুরো একটা দিনও তো আর সময় নেই। এর মধ্যে কি কিছু করা সম্ভব? রোগের কারণ জানতে পারলে ওষুধ খুব সহজেই বানানো যায়, কিন্তু এক্ষেত্রে তো কেউই কিছু বলতে পারছে না। আমাকে একবার যেতে হবে বাবুইয়া গ্রামে, তাহলে আমি ঠিক কিছু বুঝতে পারছি না। ভেদুকে যে বাবুইয়া গ্রামে যেতে হবে সেটা বুঝতেই পারছিলাম। আর এটাও বুঝতে পারছিলাম এই মুহূর্তে কিছুতেই আমি ভেদুর সাথে যেতে পারবো না। কালকে প্রথমবার জামতলায় রথের মেলার আয়োজন হয়েছে, আমাকে তো এখানে থাকতেই হবে। আমি বললাম, ঠিক আছে ভেদু, আমি তোমার বাবুইয়া গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তবে এবার তো আমার আর যাওয়া হবে না। ঠিক আছে, তুমি ফিরে এসো, তারপর না হয় তোমার থেকে গল্প শুনে নেব। ঠিক আগের বারের মতো এবারও হঠাৎ করেই মাটি ফুঁড়ে উদয় হলো সেই রৌদ্রকান্ত, ঠিক আমার ঘাড়ের পেছন থেকে। আমি চমকে প্রায় পড়েই যাচ্ছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। আপনি কোনো চিন্তা করবেন না ভিডিও স্যার, আমি থাকবো তো গুরুদেবের সাথে।
ভেদু বোধহয় ওই পিশাচকে কিভাবে শায়েস্তা করবে সেই কথাই ভাবছিল। হঠাৎ করে ওই রৌদ্রকান্তের আগমনে ঘাবড়ে গেল প্রথমটাই, তারপর একেবারে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল, এই না, তুমি যাবে না। তুমি কেন যাবে? আরে কি মুশকিল, গুরুদেব মানেটা কি? আমি কারো গুরুদেব নই। প্রচণ্ড হাসি পাচ্ছিল, কিন্তু ওই বাবুইয়া গ্রামের পুরোহিত এবং আরও বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন সামনে। ওদের সামনে এভাবে হাসাটা ঠিক নয়। এদিকে আবার দেখলাম রৌদ্রকান্ত তার কান্তখানা বদলে এসেছে, মানে কে জানে কোত্থেকে স্নান টান করে জামা কাপড় বদলে তারপর এসেছে। মানে যাকে বলে একেবারে গুরুর আদেশ মান্য করে তারপর এসেছে। ভেদু যতই লোকটাকে ভাগাবার চেষ্টা করে, লোকটা ততই গায়ে পড়ে কাছে আসার চেষ্টা করে। গুরু শিষ্যের এই কুস্তকুস্তির মধ্যে বেচারা বাবুইয়া গ্রামের লোকজনদের চিন্তা আরোই বেড়ে যাচ্ছে দেখে আমি আবার তাড়াতাড়ি আমার ড্রাইভারকে ফোন করলাম, ভেদুকে যাতে তাড়াতাড়ি বাবুইয়া গ্রামে নিয়ে যায়। ভেদু গাড়িতে করে চলে গেল। বাবুইয়া গ্রামের থেকে যারা এসেছিলেন তারাও তাদের গাড়িতে রওনা দিলেন। এদিকে আমাদের রৌদ্রকান্ত কি যে করবে বুঝতে না পেরে প্রথমে রাস্তার মধ্যেই হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেল। তারপর সেই দূরে প্রায় মিলিয়ে যাওয়া গাড়ির দেহুলোর দিকে তাকিয়ে বলল, গুরুদেব, গুরুদেব, আমি আসছি, গুরুদেব, আমি আসছি। তারপরেই সে ছুটতে লাগলো গাড়ির পেছনে। অনেকক্ষণ ধরে চেপে রাখা হাসি এবার একেবারে আকাশ বাতাস কাঁপিয়ে বেরিয়ে এলো। বেলগাছের আশপাশটা থমথমে, গাছের একটা পাতাও নড়ছে না এখন। ভেদু একবার বেলগাছের চারদিকটা ঘুরে এলো। ডান হাত দিয়ে একবার বেলগাছটা স্পর্শ করতেই মনে হলো আশেপাশে যেন ভূমিকম্প হলো। একটু দূরেই গ্রামের পুরোহিত মশাই এবং আরও কয়েকজন দাঁড়িয়েছিলেন, তারা হুড়মুড় করে ওর ঘাড়ে পড়ে গেলেন। পুরোহিত মশাই হাঁ করে চেয়ে রইলেন ভেদুর দিকে। ভেদু গম্ভীর হয়ে বলল, কিছু তো একটা সমস্যা হয়েছে। ব্রহ্মদৈত্য খুব পুণ্য আত্মা, আপনি তো জানবেন ঠাকুর মশাই। দণ্ডি ঘরে থাকার সময় যেসব ব্রাহ্মণের মৃত্যু হয় তারাই ব্রহ্মদৈত্য হয়। আপনাদের এই ব্রহ্মদৈত্য এত বছর ধরে এখান থেকে আপনাদের রক্ষা করে, তারপর কি যে হলো, কেন হলো, এভাবে নিজের সব পুণ্য ক্ষয় করে আপনাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, এইটা কেন ঠিক বুঝতে তো পারছি না। একবার ভালো করে ভেবে দেখুন না, আপনারা একবার সবাই মিলে ভেবে দেখুন, এই গ্রামে কি কোনো অন্যায় হয়েছে, কোনো পাপ কাজ হয়েছে? দেখুন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই যার ক্ষমা হয় না। মন প্রাণ দিয়ে একবার মাপ চাইতে পারলে হয়তো এই বিপদ থেকে এখনো রক্ষা পাওয়া সম্ভব। গাঁয়ের লোকজন তখনও অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেছে, কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না। ভেদু এবার ওই বেলগাছ তলায় আসন সাজিয়ে বসল। থাক, আপনাদের যখন কিছুই মনে পড়ছে না, তখন আমি একবার চেষ্টা করি। কিন্তু ভেদু ওখানে বসা মাত্র যেন ঝড় উঠল বেলতলায়। অত বড় বেলগাছটা মনে হচ্ছে যেন দুলছে, বেলগাছের তলার মাটি কাঁপছে। একটা মারাত্মক ঝড় এসে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল ভেদুকে। ভেদুর আসন হাওয়ায় উড়ে গেল, আর বেলগাছের পিছন থেকে দেখা গেল সেই পিশাচকে। মুহূর্তে যে যেদিকে পারল ছুটে পালালো। পিশাচটা এবার হুঙ্কার দিয়ে উঠল, কোথায় পালাচ্ছিস? আমাকে হারাবি বলে তোরা গুণিন নিয়ে এসেছিস। ওই গুণিন আমার কিছু করতে পারবে না। কতকাল আমি অভুক্ত আছি, কিছু খাইনি। এখন তোদের সকলকে মেরে শেষ করব, সকলের রক্ত খাবো আমি। পিশাচটা এক লাফ দিয়ে ভেদুকে ডিঙিয়ে ছুটতে লাগলো গ্রামের দিকে। ভেদু যে কি করবে ঠিক বুঝতে পারল না। চিৎকার করে বলল, এই থামো, তুমি থামো, এভাবে নিরীহ মানুষদের হত্যা করতে আমি তোমায় দেব না। ভেদু ছুটে যেতে গেল, কিন্তু পারল না, মুখ থুবড়ে পড়ে গেল। ভেদু দেখলো তার পা বেয়ে গাছ বের হচ্ছে, কে যেন তাকে মাটির সাথে বেঁধে দিচ্ছে। ভেদু তাকালো বেলগাছের দিকে। এটা আপনি কি করছেন? যে গ্রামকে আপনি এতকাল ধরে রক্ষা করেছেন, সেই গ্রামকে আজ শ্মশান করে দিতে চাইছেন। কিন্তু কেন? মানছি ওরা নিশ্চয়ই কোনো বড় অন্যায় করেছে, খুব গর্হিত কোনো কাজ করেছে। কিন্তু কি অন্যায়, কি পাপ করেছে সেটা তো জানানো দরকার সকলকে। ওরা কি ভুল করেছে সেটা না জানলে ভুলের প্রায়শ্চিত্ত করা তো সম্ভব নয়।
যে শিকড় দিয়ে ভেদুকে বাঁধা হয়েছিল সেই শিকড় যেন আরো কঠিন হয়ে গেল। গাছের শিকড় যেন মাটি ফুঁড়ে বেরিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। গাছের শিকড়গুলো আস্তে আস্তে যেন বসে যাচ্ছে ভেদুর শরীরে, শরীরের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে, রক্তের রেখা ফুটে উঠছে একটু একটু করে। কথা বলতেও কষ্ট হচ্ছে ভেদুর। এই অবস্থাতেও অনেক কষ্টে সে বলল, যে গায়ের লোক এত বছর ধরে সম্মান করে এসেছে আপনাকে, তাদেরকে আপনি এভাবে কষ্ট দিতে পারেন না। আজ আপনি যদি ওদের না বাঁচান তাহলে আমাকে অন্তত যেতে দিন। ওই পিশাচটার হাত থেকে গায়ের মানুষকে আমি রক্ষা করতে চাই। এতক্ষণে একটা গমগমে গলা শোনা গেল। একবার শুনলে বুক কেঁপে ওঠে। যারা অন্যকে বাঁচতে দেয় না তাদের নিজেদেরও বাঁচার কোনো অধিকার নেই। সবাই মরে যাক, সব শেষ হয়ে যাক। ভেদুর শরীরে শিকড়ের বাঁধন আরো কঠিন হচ্ছে। গল গল করে রক্ত পড়ছে, চারদিক থেকে কত সনসন করে হাওয়া বইছে। এর মধ্যে ঠিক মতো দাঁড়াতেও পারছে না ভেদু। ওদিকে কোথাও একটা থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, হয়তো এই পিশাচটা কারো গলা মুচড়িয়ে রক্ত খাচ্ছে। ভেদু চিৎকার করে উঠল, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনি? কিভাবে আপনার নিজের গ্রামের মানুষ ভয়ে আর্তনাদ করছে? শুনতে পাচ্ছেন? আবার সেই ভয়ঙ্কর গলা শোনা গেল। অন্য কারোর আর্তনাদ যখন মানুষ নিজের কানে শুনতে পায় না, তখন যে তাকে নিজেকেই ব্যথায় আর্তনাদ করতে হয়। ওরা চিৎকার করুক, আরো জোরে চিৎকার করুক। ওদের এই আর্তনাদ আমি শুনতে চাই, আর তার সাথে সাথে তোর আর্তনাদও আমি শুনবো। চিৎকার কর, ব্যথায় চিৎকার কর, আমি তোর চিৎকার শুনতে চাই। ভেদু চিৎকার করল না, গায়ের সমস্ত শক্তি দিয়ে শিকড় শুদ্ধ টান দিল। এ কোনো লৌকিক বস্তু নয়, ব্রহ্মদৈত্যের মায়া, একে এত সহজে উপড়ে ফেলা যায় না। কিন্তু ভেদুও যে কম যায় না, তার ইচ্ছা শক্তির জোরে সে নিজের শরীরের ক্ষমতা বেশ কয়েক গুণ বাড়িয়ে ফেলতে পারে। অসুরের মতো শক্তি এসে যায় তার। নিজের সবটুকু শক্তি দিয়ে ভেদু সেই শিকড় ধরে টান দিল, আর তারপর আস্তে আস্তে বাঁধন আলগা হতে শুরু করলো। বেশ কিছুক্ষণের চেষ্টায় সব বাঁধন খুলে গেল। হঠাৎ করেই সেই মারাত্মক ঝড়ও থেমে গেল। ভেদুর সারা শরীর রক্তাক্ত। এতক্ষণ ধরে শক্তি ক্ষয় করে সে রীতিমতো ক্লান্ত। বেলগাছের তলায় হাঁটু মুড়ে বসে পড়ল ভেদু। বেলগাছটা দুলে উঠল, কার যেন একটা অট্টহাস্যের আওয়াজ পাওয়া গেল। কি ভাবলে তুই? নিজের ক্ষমতায় তুই হারিয়েছিস আমাকে? আরে ছেড়ে দিলাম তোকে। কিছুই না জেনে তুই এই পাষণ্ডদের সাহায্য করতে এসেছিলি, তাই তোকে ছেড়ে দিলাম। জগার কাজ সারা হয়ে গেছে আজকের মতো। কাল রথ হবে না এই গায়ে, আর কোনোদিনও এখানে রথ বের হবে না। এদের কোনো অধিকারই নেই রথের মতো এত পবিত্র অনুষ্ঠান করার। যেমন করে শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই যেন সব থেমে গেল। বেলগাছতলা নিস্তব্ধ। ভেদু গ্রামের দিকে তাকিয়ে দেখল সে জায়গাও প্রায় নিস্তব্ধ। এই পিশাচ দিন দুপুর রাত কিছুই যে মানে না, যখন তখন বেরিয়ে পড়ছে। দরজায় খিল দিয়েও লাভ নেই। গ্রামটার যেন লণ্ডভণ্ড অবস্থা। দরজা জানলা ভেঙে মানুষদের টেনে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য হয়তো রেহাই দিয়েছে, কিন্তু কখন যে আবার তাণ্ডব শুরু হয়ে যাবে তার বিশ্বাস নেই। লোকে দরজা খুলে বাইরে বের হতে ভয় পাচ্ছে। ঘরে বসে থাকলেও মৃত্যু বন্ধ দরজা ভেদ করে ঢুকে আসবে। কিন্তু তবু ঘরের মধ্যে থাকলে একটু নিশ্চিন্ত থাকা যায়। সকলে যে যার ঘরে। এদিকে ভেদু যে কারো সাহায্য নিয়ে উঠে দাঁড়াবে সেই উপায়ও নেই।
হামাগুড়ি দিয়ে কয়েকবার ওঠার চেষ্টা করলো ভেদু, কিন্তু পারল না। উঠতে গিয়ে আবার আছাড় খেয়ে পড়ে গেল। চোখটা যেন বুজে বুজে আসছে। হঠাৎ হঠাৎ মনে হলো মাথার ওপর কার যেন আলতো স্পর্শ। আস্তে আস্তে চোখ মেলল ভেদু। মাথার উপর একটা ঝকঝকে নীল আকাশ। বিকেল হয়ে গেছে, কিন্তু এখনো বেশ আলো আছে। মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে। ভেদু হাতে ভর দিয়ে উঠতে গেল, কিন্তু পারল না। ধপ করে পড়ে গেল। গুরুদেব, গুরুদেব! ভেদু তাকালো উপরের দিকে। সেই রৌদ্রকান্তের কোলে শুয়ে আছে ভেদু। এতক্ষণ ধরে কেউ যে তার পরিচর্যা করছিল সেটা অজ্ঞান অবস্থায়ও টের পেয়েছিল ভেদু। কিন্তু তাই বলে এই লোকটা? এতক্ষণ ধরে অবচেতনে একটা ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু এক মুহূর্তে সেটা খারাপ লাগায় পরিণত হলো। এতক্ষণ ধরে অনেক চেষ্টা করে উঠতে পারছিল না ভেদু, এখন একেবারে তড়াক করে লাফিয়ে উঠল। তুমি তুমি আবার কোত্থেকে গেলে? এখানে কি করছো কি তুমি? আর কে গুরুদেব? আমি তোমার কোনো গুরু টুরু নই। এটা ভালো জায়গা নয়, যখন তখন বিপদ হতে পারে। কেন এসেছো এখানে তুমি? যাও যাও, চলে যাও। ভেদু এক নিঃশ্বাসে এক গাদা কথা বলে গেল, কিন্তু মনে হলো না রৌদ্র তার এক বর্ণ কানে নিয়েছে বলে। সে পরম স্নেহে ভেদুর গায়ের ক্ষতে হাত বোলাতে বোলাতে বলল, যাক বাবা, ক্ষতগুলো অনেকটা ভরে এসেছে, ওষুধটা কাজে এসেছে। এতক্ষণ ভেদু খেয়াল করেনি। এখন দেখল তার সারা গায়ে ওষুধের প্রলেপ লাগানো। কেমন যেন সন্দেহ হলো ভেদুর। একবার ওষুধ মাখানো হাতটা নিজের নাকের কাছে নিয়ে গিয়ে শুঁকল। আরে, এ তো ভেদুর নিজের বানানো ওষুধ। তার মানে লোকটা তার ঝোলায় হাত দিয়েছে। মাথাটা আবার চড়াত করে গরম হয়ে গেল ভেদুর। সোজা গলা টিপে ধরল লোকটার। এই, কে বলতো? কে তোকে বাঁচিয়েছে? আমার ঝোলায় কেন হাত দিয়েছিস তুই? বেচারা রৌদ্র ঘাবড়ে গিয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু ভেদু এমনভাবে তার গলা টিপে ধরেছে যে সে তার হাত ছাড়িয়ে পালাতেও পারছে না। একে ভেদু ওই ব্রহ্মদৈত্যকে সামলাতে পারেনি, ওই পিশাচকে আটকাতে পারেনি, তার উপর আবার এভাবে কোথাকার এক অর্বাচীন এসে ঝামেলা করছে। এত বড় সাহস, এ তার ঝোলায় হাত ঢুকিয়েছে। ভেদুর মাথায় যেন আগুন জ্বলতে শুরু করেছে। কোন সাহসে তুই আমার ঝোলায় হাত দিয়েছিস বল? রৌদ্রের গলা টিপে ধরেছে ভেদু। বেচারা চাইলেও কথা বলতে পারছে না, শুধু ডান হাতটা তুলে কিছু একটা দেখানোর চেষ্টা করল। ভেদু দেখল বেলগাছ তলায় কিছু লতা পাতার আগাছা হয়ে আছে। ভেদুর জহুরির চোখ লতা পাতাগুলোকে দেখেই চিনতে পেরেছে এগুলো দিয়ে খুব সুন্দর ওষুধ তৈরি করা যায়। সেই ওষুধ একবার কোনো ক্ষততে লাগালেই খুব তাড়াতাড়ি তা সেরে যায়। ভেদু অনেক বন জঙ্গল ঘেঁটে এই ওষুধ নিয়ে এসেছিল। এই লতা পাতা যে এখানে এত সহজে পাওয়া যাচ্ছে ভেদু জানতই না। লতা পাতাগুলোর বর্তমান অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কেউ সেগুলো খুব তাড়াহুড়োতে বেয়াক্কেলের মতো ছিঁড়েছে। ভেদু একবার অবাক হয়ে তাকালো এবার রৌদ্রের দিকে, তারপর তাকে ছেড়ে দিয়ে নিজের ঝোলাটা হাতড়ে দেখল একবার। ভেদুর নিজস্ব ওষুধপত্র একেবারে ঠিক আছে, সেখানে কেউ হাত ছোঁয়ায়নি। তার মানে ছেলেটা বিপদে পড়েও মাথা ঠান্ডা রেখে এখান থেকে লতা পাতা খুঁজে বার করে ভেদুর ক্ষতে প্রলেপ লাগিয়েছে। সত্যিকারের প্রতিভা দেখে তারিফ না করে উপায় নেই। কিন্তু ভেদুর যে কি হয়েছে কে জানে, এত কিছুর পরেও ছেলেটাকে ঠিক মন থেকে মেনে নিতে পারছে না। অবশ্য এখন তো আর আগের মতো গলা টিপে ধরা যায় না। এই ঔষধ তুমি বানিয়েছো? ছেলেটা আবার তার হলুদ হলুদ দাঁত বার করে হাসতে হাসতে বলল, হ্যাঁ গুরুদেব, আমি বানিয়েছি। এই, একটা থাপ্পড় মারবো, একদম গুরু বলবে না আমায়। ছেলেটা আবার বাধ্য ছাত্রের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা গুরুদেব। উফ! ভেদু নিজের মাথায় নিজেই চাপড় মারল। তারপর বলল, তুমি গাছ চেনো? ওষুধ বানাতে পারো? ছেলেটি মাথা চুলকোতে চুলকোতে বলল, ওই আর কি, কাল যখন দেখলাম আপনার ওরকম অবস্থা, সারা শরীর দিয়ে রক্ত ঝরছিল, জ্ঞান ছিল না আপনার, তখন আমি আর কি ঠিক মাথা ঠিক রাখতে পারছিলাম না। তা তখন ওই গাছগুলো দেখলাম, এখানে যে ঠিক কি হয়েছে সেটাও বুঝতে পারলাম না। সাহায্যের জন্য এখানে আশেপাশে কয়েকটা বাড়িতে গিয়েছিলাম আমি, কিন্তু কোথাও কোনো সাহায্য পেলাম না।
তাই আর কি, ওই নিজেই যা যতটুকু জানি তাই দিয়ে চেষ্টা করলাম। ভালো হয়েছে গুরুদেব, হ্যাঁ ভালো হয়েছে। কে জানে কেন এই গুরুদেব শব্দটা শুনলেই মনে হচ্ছে মাথার মধ্যে কেউ হাতুড়ির বাড়ি মারছে। কিন্তু কাজটা ছেলেটা ভালোই করেছে। আর সত্যি তো, এই ছেলেটা যদি তাকে এই ওষুধের প্রলেপ না লাগাতো তাহলে সে এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতো না। ছেলেটা এত করেছে তার জন্য, তাই আগের মতো তাড়াতেও পারছে না। এদিকে এখনও কেন জানি না ছেলেটাকে মন থেকেও মেনে নিতে পারছে না। তাই মুখে একটু বিরক্তির ভাব এনে বলল, কাজের হাত তো ভালোই, কিন্তু ওরকমভাবে গাছের পাতা ছেড়তে নেই। গাছেরও প্রাণ আছে, গাছেরও ব্যথা লাগে। ওষুধের জন্য গাছের পাতা ছেড়তে গেলে আগে গাছের অনুমতি নিতে হয়, নইলে রোগ সম্পূর্ণ সারে না কখনো। ছেলেটা আবার ভক্তি ভরে মাথা নাড়ল। পুরোহিত মশাই কখন যে সামনে এসে দাঁড়িয়েছেন সেটা ভেদু খেয়াল করেনি। অনেকক্ষণ ধরে সেই পিশাচের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তাই বোধহয় সাহস করে বাড়ি ছেড়ে লোকজন বেরিয়ে এসেছে। শরীরের ক্ষত সারলেও ব্যথা আছে ভালোই। উঠে দাঁড়াতে গিয়ে আবার টাল খেয়ে পড়ে যাচ্ছিল ভেদু। রৌদ্র ছুটে এসে ধরল তাকে। ভেদু হাত সরিয়ে নিতে গিয়েও থেমে গেল। এখন অবস্থা সুবিধার নয়। তাছাড়া ছেলেটা এত করছে যখন, তখন কিছুটা প্রতিদান তো দেওয়াই উচিত। ভেদু শান্তভাবে বলল, এ বিষয়ে তো কোনো দ্বিমত নেই যে ওই বেলগাছের ব্রহ্মদৈত্য কোনো কারণে রেগে গেছেন। আপনারা সকলেই জানেন ব্রহ্মদৈত্য কোনো সাধারণ ভূত নয়, কোনো পুণ্য আত্মা। অকারণে তিনি রেগে যান না। এই বেলগাছের ব্রহ্মদৈত্য অকারণে রাগ করেননি। একবারের জন্য তিনি আমাকে দেখা দিয়েছিলেন, ঠিক দেখা না পেলেও তার কণ্ঠস্বর আমি শুনেছি। কিন্তু সমস্যা হলো এতবার জিজ্ঞাসা করার পরেও বললেন না কেন তিনি রেগে আছেন। পুরোহিত মশাই দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ এটাই তো সমস্যা। আমরাও তো কতবার ওর কাছে প্রার্থনা করলাম, কিন্তু কিছুতেই উনি আমাদের কিছু জানাচ্ছেন না। হ্যাঁ জানাচ্ছেন না, তবে এটুকু বুঝিয়েছেন কোনো গর্হিত অন্যায় হয়েছে। আমি বোধহয় কিছুটা জানি গুরুদেব। আবার কথার মাঝে কথা কেন বলো তুমি? রৌদ্র তার স্বভাব অনুযায়ী আবার হঠাৎ করে পুরোহিত মশাই আর ভেদুর মাঝখানে ঢুকে কথা বলতেই ভেদুর ঠান্ডা হয়ে যাওয়া মাথাটা আবার চড়াত করে গরম হয়ে গেল। আচ্ছা মুশকিল তো, এ তো দেখি সব জানতা গামছাওলা। কে জানো কে তুমি? রৌদ্রের গলার স্বরটা যেন হঠাৎ করেই বদলে গেল। একবার পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে বলল, এই গ্রামে করিম মিয়ার পরিবার চিরকাল রথ বানিয়ে এসেছে, কিন্তু এবার কেন জানি না এরা ওকে রথ বানাতে দেয়নি। করিম মিয়া প্রচণ্ড কষ্ট পেয়েছিল এই ব্যাপারটা নিয়ে। ওই বেলগাছের তলাতেই লোকটা মারা যায়। ভেদু তাকালো পুরোহিত মশাইয়ের দিকে। লজ্জায় ভদ্রলোকের মাথা নিচু হয়ে গেছে। ভেদু গম্ভীর স্বরে বলল, ও যা বলছে সেটা সত্যি? পুরোহিত মশাই আমতা আমতা করে বলল, মানে এবার সারা দেশে এমন একটা পরিস্থিতি আমি কিছু করিনি। ওই মানে মন্দিরের অচিরা সব বললে, আর তাছাড়া করিম মিয়ার তো কাজের অভাব ছিল না। একবার মন্দিরের রথ না বানালে আর কী বা এসে যাবে, কিন্তু লোকটা যে এভাবে মারা যাবে ভাবতে পারিনি। ভেদুর গলার স্বর আরো কঠিন হয়ে গেল। সেটা এতক্ষণ ধরে মনে পড়ে নেই? পুরোহিত মশাই ঢোক গিলে চুপ করে রইল কিছুক্ষণ ধরে। মানে আমি সত্যিই বুঝতে পারিনি যে এই কারণে ব্রহ্মদৈত্য এতটা রেগে যাবেন। ভেদুর বসার আসনখানা উড়ে গিয়েছিল ঝড়ে। ভেদু চারিদিকে তাকিয়ে তার আসনটা খোঁজার চেষ্টা করলো একবার। হঠাৎ রৌদ্র কোত্থেকে কে জানে ঝপাং করে হাতে আসনটা নিয়ে এসে হাজির হলো। এই যে গুরুদেব, আপনার আসন। গুরুদেব শব্দটা শুনেই ভেদু আবার কটমট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। মুখে কিছু বলল না। তারপর আসনটা নিয়ে আবার এগিয়ে গেল সামনে। আসনে বসামাত্র বেলগাছটা আবার প্রচণ্ডভাবে নড়ে উঠল। পুরোহিত মশাই ভয়ে ভয়ে আবার পিছিয়ে গেলেন কিছুটা। ভেদু সেদিকে তাকিয়ে বলল, আপনি এখান থেকে এখন চলে যান পুরোহিত মশাই। এখানে থাকলে আপনার বিপদ হবে। আর রৌদ্র, তোমাকেও বলছি, আমি জানি তুমি কথা শুনবে না, এখানেই ঘুরঘুর করবে, কিন্তু আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, গুরু বলে মানো তো আমায়, আমি তোমাকে আদেশ দিচ্ছি, এখন এখানে তুমি থাকবে না। রৌদ্রকান্ত ঘাড় নাড়ল।
সত্যিই কথাটা মানল কিনা ঠিক বোঝা গেল না। ভেদু বসে পড়ল আসনে। ঝোলা থেকে দুটো গোটা তেজপাতার উপর একটা কর্পূর রেখে জ্বালিয়ে দিল। কর্পূরের আগুন বাড়তে বাড়তে তেজপাতায় স্পর্শ করতেই আবার ঠিক আগের মতো ঝড় শুরু হয়ে গেল। বেলগাছের পাতাগুলো নড়তে শুরু করেছে, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে শিকড়। তবে সেই শিকড় এবার আর বাঁধতে পারল না। শিকড়গুলো ভেদুর কাছে এগিয়ে আসতে লাগলো, কিন্তু ভেদুকে একবার ছুঁয়েই আবার পিছনের দিকে ফিরে গেল। তেজপাতা পোড়ার তীব্র গন্ধ বাতাসে ছড়িয়ে যেতেই আবার সেই ভয়ানক গলা শোনা গেল। এবার শুনেছিস তো কেন আমি ওদের শাস্তি দিচ্ছি? কি ওদের পাপ? শুনেছি, সত্যিই অনেক বড় অন্যায় হয়েছে, কিন্তু ওরা তো ক্ষমা চেয়েছে আপনার কাছ থেকে। আপনি একবার যদি জানাতেন তাহলে করিম মিয়ার পরিবার থেকেই না হয় ওই রথ বানানো হতো। আমি চেষ্টা করব যাতে ওই পরিবার থেকেই রথ বানানো হয়। তাই বলে একটা রক্তখেকো পিশাচকে আপনি গ্রামবাসীর উপর ছেড়ে দিলেন, এ যে মহাপাপ। এমন শাস্তি ওদের দরকার ছিল। যারা অন্যর মৃত্যুর কারণ হয় তারা নিজেরা মৃত্যুর মুখোমুখি না দাঁড়ালে শিক্ষা পায় না। মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো আর মৃত্যু এক নয়। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া আপনার কাজ নয়। আপনি যা করেছেন তা মোটেই ঠিক করেননি। এবার আপনাকে আপনার কাজের জন্য শাস্তি পেতেই হবে। ভেদুর সামনের কর্পূরের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনটা ভেদুকে ঘিরে একটা গণ্ডি তৈরি করল। ওদিকে ব্রহ্মদৈত্য ভেদুকে আটকানোর জন্য বড় বড় গাছের ডাল ভেঙে ছুঁড়ে মারতে লাগলো। সেগুলো সব ওই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ভেদু তার জপ শুরু করল। ভেদুর জপ শুরু হতেই সেই কর্পূরের আগুন থেকে একটা আগুনের মতো লালচে দৃঢ় মতো কিছু একটা বেরিয়ে এসে সেই বেল গাছটাকে পেঁচিয়ে ধরতে শুরু করলো, কিন্তু পারল না। বেলগাছের কাছে আসতেই গাছের পিছন থেকে বেরিয়ে এলো পিশাচটা। সেই লালচে দড়িটা হাতের মধ্যে পেঁচিয়ে এসে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো ভেদুর দিকে। ভেদুর বেশ কিছুটা কাছে এসে গেছে পিশাচটা। ভেদু কিন্তু তার জপ বন্ধ করেনি। এক দৃষ্টে সেই পিশাচের দিকে তাকিয়ে ভেদু জপ করে চলেছে। হঠাৎ পিছন থেকে সেই ভয়ঙ্কর গলা শোনা গেল, ওর কোনো ক্ষতি করবে না তুমি, ওকে আটকাবার ব্যবস্থা আমি করব। তোমাকে আমি এই গাঁয়ের মানুষদের শিক্ষা দিতে বলেছি। ভেদু এই গ্রামের কেউ নয়, তাই ওর কোনো ক্ষতি তুমি করবে না। একবারের জন্য থমকে গেল পিশাচটা। কেমন যেন অদ্ভুতভাবে ঘাড় ঘুরিয়ে এসে দেখল গাছটাকে। তারপর খ্যাঁ খ্যাঁ করে বড় বিশ্রীভাবে হেসে উঠল। আমাকে কি তুই চাকর ভেবেছিস? এতকাল ধরে তুই আমাকে মাটির অন্ধকারে রেখেছিস, এখন সেই মাটির অন্ধকার থেকে বের করে এনেছিস আমাকে, আর আমাকে কেউ আটকাতে পারবে না। তোর কথা আমি কেন শুনতে যাব? আমি সকলকে খাবো, যাকে সামনে পাবো তাকেই খাবো। এই ভেদুকে খাবো আর গায়ের লোকেদেরও খাবো। পিশাচটা আবার এগিয়ে আসতে লাগলো ভেদুর ছুড়ে দেওয়া সেই আগুনের মতো লালচে দড়িটা পেঁচাতে পেঁচাতে। পিছন থেকে আবার চিৎকার ভেসে উঠল, জগা যেখান অবধি গেছো ঠিক ওখানেই থেমে যাও, নইলে আবার তোমাকে আমি মাটির অন্ধকারে পাঠিয়ে দেব। পিশাচটা কোনো তোয়াক্কা করলো না ব্রহ্মদৈত্যের কথায়। সে আস্তে আস্তে এগিয়ে আসছে ভেদুর দিকে, একটু একটু করে এগিয়ে আসছে। বেলগাছের মধ্যে থেকে এবার বেশ কিছু আগুনের গোলা ছুটে এলো জগার দিকে। একটা বিশাল অবয়ব দেখা গেল পিশাচটার পিছনে। ঠিক আগের বারের মতো ব্রহ্মদৈত্য জগাকে ধরে তুলে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। জগা পিশাচটাও তার আকৃতি বাড়াতে শুরু করলো। একটা সময় তার আকৃতি ওই বেলগাছ ছাড়িয়ে আরো অনেকটা বড় হয়ে গেল। ব্রহ্মদৈত্যের ছোঁড়া আগুনের বলগুলো কেমন যেন ফুলছুরির ফুলকির মতো মনে হতে লাগলো। প্রচন্ড জোরে অট্টহাস্য করে উঠল পিশাচটা। সকলকে শেষ করে দেব আমি, তোকেও শেষ করে দেব ব্রহ্মদত্তী।
জগা বেলগাছটা ধরে তোলার চেষ্টা করলো। মড়মড় করে গাছের শিকড়গুলো উঠে আসতে লাগলো মাটি থেকে। ভেদু তার আগুনে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলো পিশাচকে, কিন্তু সেই দড়ি ছুঁতে পারল না পিশাচকে। জগা পিশাচ এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। ওকে ধরার জন্য আরো বেশি শক্তিশালী বাঁধনের প্রয়োজন। পিশাচটা এগিয়ে আসতে লাগলো ভেদুর দিকে। দুহাত দিয়ে ভেদুকে তোলার চেষ্টা করলো, কিন্তু ভেদুর শরীরে হাত ছোঁয়ানো মাত্র প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে উঠল। ভেদু চিৎকার করে বলল, ওরে মূর্খ, আমার উপর আমার গুরুর আশীর্বাদ আছে, তুই আমাকে ছুঁতেও পারবি না। ঘোঁত ঘোঁত করে দুবার নিঃশ্বাস ছাড়ল পিশাচটা। তারপর হুঙ্কার ছাড়তে ছাড়তে বলল, বেশ, ঠিক আছে, আগে গায়ের লোকগুলোকে খেয়ে শেষ করি, তারপর তুই নিজে থেকে আমার কাছে আসবি। তুই নিজে থেকে নিজের প্রাণ আমার হাতে তুলে দিবি। সবাইকে শেষ করে দেবো আমি, সবাইকে শেষ করে দেব। পিশাচটা অট্টহাস্য করতে করতে গ্রামের দিকে এগিয়ে এলো। ভেদুর সেই তেজপাতার উপর জ্বালানো কর্পূরের উপর পা দিয়ে সব আগুন নিভিয়ে দিয়ে ছুটে চলে গেল গ্রামের দিকে। ভেদু দেখলো আস্ত বেলগাছটা মাটিতে শুয়ে পড়ে আছে, আর সামনে একটা অবয়ব, একটা দিব্য অবয়ব, কিন্তু তার জ্যোতি কমে গেছে অনেকটা। নিরীহ মানুষকে হত্যা করার মতো জঘন্য পাপ করে ব্রহ্মদৈত্য তার নিজের ক্ষমতা হারিয়েছে। যে পিশাচকে সে একদিন নিজে ধরে মাটির মধ্যে পুঁতে দিয়েছিল, সেই ব্রহ্মদৈত্যের বেলগাছটাকে ওই পিশাচ উপড়ে দিয়ে চলে গেল। এই দেখছেন ওইভাবে, ওই পিশাচ এখন আর আপনার বশে নেই। আপনার হাত থেকে নিজেকে মুক্ত করে ও এখন স্বাধীন হয়ে গেছে। এত বছরের এত খিদে মেটাবার জন্য এখন সকলকেও শেষ করে দেবে। একটা গল্প জানেন তো, মহাদেব একবার ভস্মাসুরকে পাঠিয়েছিলেন তার জন্য চিতাভস্য আনার জন্য। প্রথম কদিন ভস্মাসুর অত্যন্ত নিষ্ঠা ভরে সারা পৃথিবী খুঁজে খুঁজে তাজা তাজা চিতাভস্য নিয়ে আসত। কিন্তু একদিন এই একঘেয়ে কাজে সে বিরক্ত হয়। সে বলে, মহাদেব, আপনার জন্য আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, এতে তো অনেক সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে আপনি আমাকে বর দিন, আমি যে বস্তুর উপরই হাত দিই না কেন সে যেন পুড়ে ছাই হয়ে যায়। মহাদেব প্রথমে ভস্মাসুরের এই বরের অর্থ বুঝতে পারেননি। তিনি ভস্মাসুরকে বর দেন, সে যার উপরই হাত রাখবে সেই পুড়ে ছাই হয়ে যাবে। বর পেয়ে ভস্মাসুর এতটাই লোভী হয়ে গেল যে মহাদেবের মাথায় হাত রেখেই তাকে ভস্ম করে দিতে চাইল। আপনার অবস্থাও এখন ঠিক ওই দেবাদিদেব মহাদেবের মতো হয়েছে। আপনি নিজ হাতে শাস্তি দেননি গাঁয়ের লোকেদের। ভেবেছিলেন আপনি নিজ হাতে মানুষ মারতে গেলে আপনার শক্তি ক্ষয় হয়ে যাবে, তাই আপনার ওই বেলগাছের নিচে লুকানো পিশাচটাকে বার করে আনলেন। ভাবলেন গ্রামবাসীদের কিছুদিন ভয় দেখিয়ে ওদের দিয়ে দোষ স্বীকার করিয়ে আবার ওই পিশাচটাকে মাটির তলায় লুকিয়ে রাখবেন। কিন্তু ও তো এখন আপনার হাতের বাইরে চলে গেছে। আপনি যাতে আর কোনোদিন ওকে মাটির তলায় না রাখতে পারেন, তাই এই বেলগাছটাই উপড়ে দিয়ে চলে গেছে। এখন কি করবেন আপনি? শুধু নিজে পাপ কাজ করলেই কেউ পাপী হয় না, পাপীদের সহায়তা করলেও পাপী হয়। ব্রহ্মদৈত্য চুপ করে রইল বেশ কিছুক্ষণ। উপড়ে যাওয়া বেলগাছটা এখনো মড়মড় আওয়াজ করছে। জগা রোজ মাটির ভেতর থেকে চিৎকার করত, খিদের জ্বালায় ছটফট করত। এক এক সময় ওর ওই যন্ত্রণা, ওই চিৎকার আমার অসহ্য বলে মনে হতো। যেদিন ওই করিম মিয়া এই গাছতলায় পড়ে মরে গেল, সেদিনই ভাবলাম জগাকে কিছুদিনের জন্য মুক্ত করে দিই। পিশাচটার খিদে মিটবে আর গাঁয়ের লোকগুলো শিক্ষা পাবে। কিন্তু ওই পিশাচটা এখন আপনার হাত ছেড়ে চলে গেছে, ওকে আপনি আর বশে রাখতে পারবেন না। দূর থেকে আবার আর্তনাদ শোনা গেল গাঁয়ের লোকেদের। ব্রহ্মদৈত্য বলল, ভেদু, ভেদু তুমি যাও, তুমি না গেলে ওদের কেউ বাঁচাতে পারবে না। ভেদু গভীর নিঃশ্বাস নিয়ে ছুটে গেল গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার হয়ে আছে। অন্ধকারে কে যে কোথায় লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে তার ঠিক নেই। ভেদু দৌড়তে গিয়ে অনেকের সাথে ধাক্কা খেল। দূর থেকে দেখা যাচ্ছে একটা বিশাল আকৃতির পিশাচ দুহাত বাড়িয়ে কিছু একটা ধরতে চাইছে, কিন্তু পারছে না। কেউ যেন তাকে আটকে রেখেছে।
এত দূর থেকে ঠিক ব্যাপারটা বোঝা যাচ্ছে না। ভেদু আরো খানিকটা এগিয়ে গেল। কি সাংঘাতিক কাণ্ড! রৌদ্র মন্ত্রপুত গণ্ডি এঁকে পিশাচটাকে আটকে রাখার চেষ্টা করছে। একটা বট গাছের ডাল জোগাড় করে মন্ত্র পড়ে পিশাচটার চারিদিকে একটা গণ্ডি কাটছে। যদিও সেটা দিয়ে ওই পিশাচকে আটকানো সম্ভব নয়, পিশাচটা তীব্র হুঙ্কার দিয়ে এক একটা মস্ত পা ফেলছে সেই গণ্ডির ওপর, আর গণ্ডিটা মুছে যাচ্ছে। কিন্তু রৌদ্র আবার নতুন করে গণ্ডি এঁকে দিচ্ছে। পিশাচটা রেগে গিয়ে আরো হুঙ্কার ছাড়ছে, কিন্তু রৌদ্রকে এড়িয়ে কিছুতেই গ্রামের ভেতর ঢুকতে পারছে না। ভেদু ছুটে এসে দাঁড়ালো রৌদ্রর পাশে। ছেলেটা আবার তার হলুদ হয়ে যাওয়া দাঁত বের করে বলল, গুরুদেব, আমি আপনার জন্য পিশাচকে আটকে রেখেছি। ভেদু আবার তার দু চোখ বুজে নিজেকে শান্ত করল। ছেলেটা এত করছে, তবুও কেন জানি না ওই গুরুদেব শব্দটা শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে ভেদুর। নিজেকে অনেক কষ্টে শান্ত রেখে বলল, ভালো করেছো। তারপর আর এক মুহূর্ত দেরি না করে রৌদ্রর ওই গণ্ডির ওপরে বেশ কয়েকটা তেজপাতা রেখে তার উপর কর্পূর জ্বালালো, আর সেই আগুনের উপর একটা একটা করে সর্ষের দানা ছেটাতে লাগলো। একটা করে সর্ষে ফেলছে ভেদু, আর পিশাচটা ব্যথায় চিৎকার করছে। ফটফট করে সর্ষেগুলো ফেটে ছিটকে পড়ছে, আর পিশাচটাও চিৎকার করছে। অদ্ভুতভাবে পিশাচটার আকৃতি কমে আসতে লাগলো, কিন্তু তবুও পিশাচটার চিৎকার শোনা যেতে লাগলো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। ভেদু এবার ওই গণ্ডির সামনে বসেই জপ শুরু করলো। ভেদুর জপ যত বাড়তে লাগলো, পিশাচটা চিৎকার করতে করতে মাটির মধ্যে মিশে যেতে লাগলো। মাটির নিচের অন্ধকার থেকে উঠে এসেছিল পিশাচটা, আবার সেই অন্ধকারের মধ্যেই চলে গেল। ভেদু আগেই যথেষ্ট ক্লান্ত ছিল, তার উপর এখনকার এই ধকলে আরও ক্লান্ত হয়ে পড়েছে। সব কিছু শান্ত হয়ে যাওয়ার পরে ভেদু এই মাটিতে বসেই হাঁপাতে লাগলো। রুদ্র বলল, গুরুদেব, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছে, এখনো কাজ বাকি আছে কিছুটা। ভেদু আবার বেলগাছের দিকে যেতে যেতে একবার ফিরে তাকালো রুদ্রর দিকে। ভালো করেছো, খুব ভালো। বেলগাছতলা আর বলা চলে না জায়গাটাকে। একটা বিশাল জায়গা জুড়ে বেলগাছটার কঙ্কালটা পড়ে আছে, আর তার সামনে বসে আছে ব্রহ্মদৈত্য। ভেদু আস্তে করে তার সামনে গিয়ে বলল, পেশাচটা শেষ হয়েছে। ব্রহ্মদৈত্য এবার ভেদুর দিকে তাকিয়ে বলল, এবার আমার পালা। আমারও বোধহয় এখানে থাকার মেয়াদ শেষ হয়েছে। ব্রহ্মদৈত্য হয়ে এই গ্রামকে রক্ষা করতে গিয়ে আমি যে পুণ্য অর্জন করেছিলাম, একটা নরকের পিশাচকে মাটি থেকে তুলে এনে সব পুণ্য খুইয়ে ফেলেছি। নিজের চেষ্টায় আর এখান থেকে যেতেও পারবো না। ভেদু, ভেদু, তুমি না হয় কিছু একটা করো। ভেদু আবার নতুন করে আসন পাতল সেই বেলগাছের সামনে, আবার জপ শুরু করলো। আস্তে আস্তে ব্রহ্মদৈত্য একটা সাদা ধোঁয়া হয়ে মিলিয়ে গেল আকাশে। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূবের আকাশে হালকা আলো ছড়িয়ে পড়েছে। প্রায় দুদিন বাদে বাবুইয়া গ্রাম একটা সুন্দর সকাল দেখতে পেয়েছে। পুরোহিত মশাই এবং গ্রামের আরো কয়েকজন এগিয়ে এলেন। পুরোহিত মশাইয়ের মুখে একটা অত্যন্ত ম্লান হাসি দেখা গেল। যাক বাবা ভেদু, তোমার জন্যই শেষ পর্যন্ত আমাদের গ্রামের রথটা হচ্ছে। না হলে তো ভেবেছিলাম এবছর আর রথ হবেই না। যদিও কি করে যে কোথা থেকে সব ব্যবস্থা করব কিছু বুঝতে পারছি না। যে রথটা বানানো হয়েছিল সেটা তো ভেঙে গেছে। এত তাড়াতাড়ি নতুন রথ তো বানানো সম্ভব নয়। রুদ্র বরাবরের মতো মাটি ফুঁড়ে হাজির হলো আবার। গুরুদেব! ভেদু আবার একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আবার গুরুদেব? বলেছে না তুমি আমাকে গুরুদেব বলবে না। রৌদ্র আবার মাথা নেড়ে বলল, ঠিক আছে গুরুদেব। ভেদু বিরক্তিতে ভুরু কুঁচকে বলল, কি হয়েছে কি বলো? বলছি, আমি একবার করিম মিয়ার ঘরখানা ঘুরে এলাম। করিম মিয়া রথটা অনেকটাই করে ফেলেছিল। রথ তো সেই দুপুরের পর বের হবে।
তার মধ্যে ওই করিম মিয়ার ছেলে গফুর মিয়া আর ওই বংশীর দলের ওই যারা কয়েকজন আছে তারা সবাই মিলে একটু হাতে হাত করলে বোধহয় দুপুরের মধ্যে রথটা হয়ে যাবে। ওই তো পুরোহিত মশাই, ব্যবস্থা হয়ে গেল তো। যার রথ তার উপর একটু বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে সব। আপনারা সবাই মিলে হাত লাগিয়ে কাজটা সেরে ফেলুন। জামতলায় ভেদু ফিরে এসেছে বটে, কিন্তু এই প্রথমবার ভেদুর চেয়ে তার ল্যাংবোর্ডটার দিকে সকলের নজর বেশি। আমাদের ভেদু অকৃতজ্ঞ নয়। এখানে আসার পরই সকলকে বলেছে রৌদ্র কিভাবে তার জীবন বাঁচিয়েছে, এমনকি ওই পিশাচটাকেও আপ্রাণ চেষ্টায় আটকে রেখেছিল অনেকক্ষণ। তবে মন খুলে প্রশংসা করলেও ভেদুর মন গলল না কিছুতেই। আমি বললাম, কি হয়েছে ভেদু, কি অত ভাবছো? ছেলেটা একটু খ্যাপাটে হলেও তেমন মন্দ তো নয়, থাকুক না, একটু বেশ কাজ টাজ করবে। আরে সকলেই তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগে নাকি, তা তোমারও তো লাগা উচিত। ভেদু মুখ গম্ভীর করে বলল, এ ভিডিও স্যার, ছেলেটা কেমন জানো, অনেক কিছু জানে। মনে হচ্ছে যেটুকু দেখাচ্ছে তার থেকে বেশিও জানে। আমার থেকে কি যেন লুকোচ্ছে, বুঝতে পারছি না কিছুতেই। মিত্তির মশাই আর চৌধুরী মশাই রৌদ্রকে পাকড়ে ধরে নানা কথা জিজ্ঞাসা করছে। আমি ভালো করে একবার দেখলাম ছেলেটাকে, না তেমন কিছু খারাপ তো লাগলো না আমার। আমি বললাম, তোমার সবেতেই বড্ড বাড়াবাড়ি ভেদু, কই আমার তো তেমন কিছু খারাপ লাগছে না। আরে তুমি তো ছেলেটার সাথে তেমন ভালো করে কথাই বলছো না, একটু কথা টথা বলো তবে না। ভেদু দেখলাম আস্তে করে উঠে গেল রৌদ্রর কাছে, গম্ভীর হয়ে বসল, বলল, তোমার পরিচয়খানা একটু বলো তো শুনি। আগে আমার নাম রৌদ্রকান্ত ভট্টাচার্য, আমার বাবার নাম। আরে আরে ঠিক আছে, আরে বাবা দাদু করতে হবে না। তা তুমি কোথা থেকে এসেছো, কোথা থেকে? আগে আমি এসেছি মুরগুমা থেকে গুরুদেব। আবার গুরুদেব? তোমাকে বলেছি না আমায় তুমি গুরুদেব বলবে না। রৌদ্র আবার ভক্তি ভরে মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা গুরুদেব।